আমরা নির্বাচন কমিশনে যুক্ত হব। নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। আমরা জানবো যে আসলে নির্বাচন কমিশনেই তো আসলে আমাদের সর্বশেষ জায়গা, যেখান থেকে আসলে সর্বশেষ যে তথ্যটি আমরা জানি। আমরা একটু জানবো যে আসলে কাউসারা চৌধুরী কুমুর কাছে, কুমু আপনার কাছে এখন আসলে এই নির্বাচন কমিশন থেকে সর্বশেষ কি আপডেট রয়েছে? ভোট শেষ হওয়ার প্রায় 4.5 ঘন্টা অতিবাহিত হয়েছে, আর এই 4 ঘন্টা ধরেই কিন্তু নির্বাচন কমিশন অধীর আগ্রহে অপেক্ষা করছিল যে ভোট মানে আসনের প্রতি কবে আসনের ফলাফল আসবে। সেই ফলাফল আসলে জনসম্মুখে অন্তত বেসরকারিভাবে যে ঘোষণা করা হয় সেই ঘোষণাটি করবে নির্বাচন কমিশন। আমরা যতটুকু জানতে পেরেছি ইতিমধ্যে বেশ কয়েকটি আসনের ফলাফল নির্বাচন কমিশনের হাতে এসে পৌঁছেছে, তবে তারা কিছুক্ষণ অপেক্ষা করছেন যে একই সাথে অর্ধ শতাধিক ফলাফল হাতে পৌঁছালেই কেবলমাত্র তারা ফলাফলটি ঘোষণা করবেন। এবং যেহেতু একটি একটি করে না ঘোষণা করে হাতে অতিরিক্ত ফলাফল আসলে, বেশ কয়েকটি আসনের ফলাফল আসলে সেক্ষেত্রে একই সাথে তারা এইগুলো বলতে, যার কারণে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে কমিশন অপেক্ষায় আছে। এখান থেকে বিভিন্ন যে রিটার্নিং কর্মকর্তাদের যে কার্যালয় থেকে সারা দেশের যারা ফলাফল পাঠাচ্ছেন সেগুলোকে তারা সংগ্রহ করছেন এবং তারা নিজেরাও সর্ট আউট করছেন যে আসন ভিত্তিক থেকে শুরু করে সব ধরনের ফলাফলগুলোই তারা গুছিয়ে নিচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো ফলাফল ঘোষণা শুরু করবে নির্বাচন কমিশন। আমি এর আগে যেমনটি বলছিলাম যে এখানে পুরো প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন সকলের সামনেই, বিশেষ করে এখানে গণমাধ্যম কর্মীরা রয়েছেন, পর্যবেক্ষকরা রয়েছেন এবং ইতোমধ্যে কিছু কিছু রাজনৈতিক দলের প্রতিনিধিরাও কিন্তু এসে উপস্থিত হয়েছেন। তারা মূলত নিজ কানেই কমিশনের কাছ থেকে ফলাফলটি জানার জন্যই এখানে এসে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কমিশন ফলাফল ঘোষণা শুরু করা মাত্রই কিন্তু জানতে পারবেন। আমরা যতটুকু এর মধ্যেই জেনেছি যে পোস্টাল ব্যালট ইতিমধ্যে কিন্তু সেই গণনাগুলো প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। বিশেষ করে আপনারা জানেন যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই সাথে হওয়ার ফলে একই সাথে কিন্তু যুক্ত হয়েছে এবার পোস্টাল ব্যালট। এই সারা দেশে বিদেশে এবং দেশের মিলিয়ে প্রায় 15.5 লাখ নিবন্ধন করেছিলেন ভোটার। এর মধ্যে প্রায় 10 লাখেরও বেশি ভোট দিয়েছে এই পোস্টাল ব্যালটের মাধ্যমে। এটিও কিন্তু নির্বাচন কমিশনের একটি বড় সফলতা এবং প্রথমবারের মতো সফলতা। কারণ পোস্টাল ব্যালটের আইন থাকলেও পোস্টাল ব্যালটে সেভাবে করে অন্তর্ভুক্ত করতে পারেনি মানুষদেরকে। এবার কিন্তু যেহেতু নতুন করে একটি আধুনিক পদ্ধতিতে তারা নিবন্ধন কার্যক্রমটি সম্পন্ন করতে পেরেছিল এবং স্বল্প সময়ের মধ্যেই এইসব ভোটারদের যারা সারা বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে যারা ছড়িয়ে রয়েছে তাদেরকে অন্তর্ভুক্ত করতে পেরেছে, এই ভোটের সাথে সম্পৃক্ত করতে পেরেছে নির্বাচন কমিশন। এই চ্যালেঞ্জটিও মোকাবেলা করতে পেরেছিল এবং ভোট কিন্তু দিয়েছে। সেই গণনাটিও চলছে রিটার্নিং অফিসারের কার্যালয়ে আলাদা একটি কক্ষে সেই গণনা চলছে। সেই গণনাও নির্বাচন কমিশন আমাদের জানিয়েছে যে সেটিও প্রায় শেষের পথে, কারণ 4:30টার পর থেকেই কিন্তু সেই যে পোস্টাল ব্যালটের ভোট সেই ভোটও গণনা শুরু হয়েছে। তবে সেখানে যেহেতু জুলাই সনদের একটি কপিও রয়েছে, সেইটি দেখেই মূলত ভোটটি কাউন্ট হবে। জুলাই সনদের সেটি যদি তার যে তথ্য, একজন ভোটারের তথ্য, সেই তথ্য যদি সঠিকভাবে না থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের ভোটটি বাতিল বলে গণ্য হবে। আপনারা জানেন যে 300 আসনের ভোট তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন, কিন্তু যে পিরোজপুর 3 আসনের জামাতের একজন প্রার্থী মারা যাওয়ার কারণে সেই আসনের ভোট স্থগিত হয়। অর্থাৎ 299টি আসনে মূলত আজকে ভোট অনুষ্ঠিত হয়েছে। যেহেতু সারাদিনেই একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে, নির্বাচন কমিশন বলেছিল যে এই যে 42,000-এরও যে বেশি ভোট কেন্দ্র, এই ভোট কেন্দ্রের মধ্যে প্রায় 50% ভোট কেন্দ্র তারা বলেছিল ঝুঁকিপূর্ণ। সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে ঝুঁকি মুক্ত রাখতে নানা রকম পদক্ষেপ নিয়েছিল নির্বাচন কমিশন। সারা দেশের বেশিরভাগ কেন্দ্রই সিসি ক্যামেরার আওতাভুক্ত রেখেছিল এবং সারা দেশে যে আইনশৃঙ্খলা বাহিনীর যে তদারকিটা ছিল, একই সাথে কিন্তু নির্বাচন কমিশন এখান থেকে
একটি আইনশৃঙ্খলা মনিটরিং সেল স্থাপন করেছিল। সারা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি তারা কমিশনে বসেই সার্বিক পর্যালোচনা করছিল এবং নিজেরাও পর্যালোচনা করছিল। আপনারা জানেন যে যেহেতু নির্বাচন কমিশন অপেক্ষায় রয়েছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই যে অর্ধশতাধিক আসনের ফলাফল কমিশনের হাতে এসে পৌঁছাবে, আর তারপর থেকেই তারা যে বেসরকারি যে ফলাফল সেই ফলাফলটি ঘোষণা করা শুরু করবে। নির্বাচন কমিশন থেকে এই মুহূর্তে ছিল এখানকার আমার সবশেষ তথ্য। আমরা একটু আমাদের একজন সহকর্মীর কাছে চলে যেতে চাই, সালেহিন আহমেদ, তিনি গুলশানে আছেন। আমরা সরাসরি চলে যাব তার কাছে। তিনি এই মুহূর্তে গুলশান অফিসে অবস্থান করছেন, যিনি গুলশানে বিএনপি যে কার্যালয় রয়েছে, চেয়ারম্যানের কার্যালয়, সেখানে অবস্থান করছেন। আপনারা জানেন যে তিনি কিন্তু 17 আসনে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই সঙ্গে বগুড়া 6-এও কিন্তু তিনি নির্বাচনে লড়াই করছেন, প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং সেই ভোটের ফলাফল কিন্তু এখন আসতে শুরু করেছে। তবে এখনও প্রাপ্ত ফল কিন্তু আমরা পাইনি, পুরোপুরি ফল আসলে পাওয়া যায়নি এবং বেশ কিছু আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান 17 আসনে এগিয়ে আছেন, যেমন তেমনি বগুড়া 6 আসনেও কিন্তু এগিয়ে আছে, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে নির্দিষ্ট করে কিন্তু এখনও পর্যন্ত আসনের যে পুরো তালিকাটা আসলে আমাদের হাতে আসলে সংখ্যা অনুযায়ী আমরা বলতে পারবো। তাছাড়া যদি বলতে হয় যে বিএনপি চেয়ারম্যানের যে কার্যালয় রয়েছে গুলশানে 86 নম্বর রোডে, সেখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভেতরে অবস্থান করছেন, নেতাকর্মীরা বাইরে অবস্থান করছেন, ফলাফল শুনছেন এবং তারেক রহমান যেটা জানতে পেরেছে ভেতর থেকে বিভিন্ন আসনে বিভিন্ন কেন্দ্রের খোঁজখবর তিনি নিচ্ছেন নেতাকর্মীদের মাধ্যমে এবং বিভিন্ন প্রার্থীদেরকেও কিন্তু তিনি ফোন দিচ্ছেন, কথা বলছেন, যোগাযোগ রাখছেন, যোগাযোগ রেখে সেখানকার ফলাফলের বিষয়গুলি তিনি আপডেট রাখছেন, সেটা কিন্তু আমরা জানতে পেরেছি। সেই হিসাবে যদি বলতে চাই যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজকে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে ঠিক এই কার্যালয়ের সামনেই কাছাকাছি 20-30 গজ সামনে রয়েছে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ, যেই কলেজ কেন্দ্রে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি আজকে ভোট প্রদান করেছেন এবং তিনি তার স্ত্রী এবং কন্যাকে নিয়ে ভোট প্রদান শেষে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন। তখন তিনি বলেছিলেন বিজয়ের বিষয়ে, তারা বিজয়ের ব্যাপারে আসলে বিএনপির বিজয় এবং তাদের যে সামনে সরকার গঠন করবেন সেই বিষয়ে তারা বেশ কনফিডেন্ট ছিলেন, অর্থাৎ আত্মবিশ্বাসী ছিলেন, সেই বিষয়ে কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন। একই সঙ্গে তিনি কিন্তু আজকে শুধু ভোট কেন্দ্রে ভোট দিয়েই শুধু নয়, তিনি এরপরে কিন্তু বেশ কয়েকটি জায়গায় তিনি গিয়েছিলেন, যদিও তিনি কেন্দ্র পরিদর্শন করেননি, কিন্তু কেন্দ্রের সামনে দিয়ে রাজধানীর বেশ কয়েকটি জায়গায় তিনি গিয়েছিলেন এবং সেই স্থানগুলোতে তিনি পরিদর্শন করেছেন। বিএনপির যারা এজেন্ট রয়েছেন, বিএনপির যারা কর্মী রয়েছেন, যেখানে বুথ রয়েছে, সেই সব জায়গাতে নেতাকর্মীদের সাথে কথা বলেছেন, খোঁজখবর নিয়েছিলেন। কেন্দ্র যদিও পরিদর্শন তিনি করেননি, তারপরেও তিনি কিন্তু বিভিন্ন জায়গায় গিয়েছিলেন, সেখান থেকে তিনি তাদের কাছ থেকে খোঁজখবর রাখছিলেন। সেটি একটা পার্টির প্রধান হিসাবে বিএনপি চেয়ারম্যান সেটি তিনি করে থাকেন স্বাভাবিকভাবেই এবং তারই আজকে আমরা দেখাচ্ছি যে এই খোঁজখবরের মধ্যে দিয়ে তিনি কিন্তু সারা দেশের আজকে নির্বাচনী আসনগুলিতে যেখানে বিএনপি লড়াই করছে, বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক যারা রয়েছেন তারা যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই খোঁজখবর কিন্তু রাখছেন যে কে বেশি এগিয়ে আছে, কে বা কোন দিক থেকে পরিসংখ্যান দিক থেকে এগিয়ে বা পিছিয়ে, সেই সব বিষয়গুলো কিন্তু খোঁজখবর রাখছেন। কেননা ফল গণনা কিন্তু এখন চলছে, ফল গণনার হিসেব কিন্তু এখন কেন্দ্র থেকে, অর্থাৎ তৃণমূল থেকে বা মূলত ভোট কেন্দ্র থেকে এখন নির্বাচন কমিশনে আসছে, বুথ ফেরত ফলাফলের দিকে যাচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু মাথায় রাখছেন। তবে আমরা একটা বিষয় বলে রাখতে চাই যে বিএনপি চেয়ারম্যান যেমন তিনি তার বিজয়ের বা জয়ের বিষয়ে যেমন আত্মবিশ্বাসী ছিলেন তাদের দল, একই সঙ্গে তিনি বলেছিলেন যে যেই ফলাফল হোক না কেন সেই নির্বাচনের ফলাফল তিনি মেনে নেবেন, তবে তিনি শর্ত দিয়েছেন সেই নির্বাচন হতে হবে নিরপেক্ষ এবং সুষ্ঠু এবং শান্তিপূর্ণ, এবং সেই শান্তিপূর্ণ এবং সঠিক যদি নিরপেক্ষ নির্বাচন হয় তবেই আসলে ফলাফল মেনে নেওয়ার বিষয়টি আসবে, সেটি কিন্তু শর্ত জুড়ে দিয়েছিলেন তারেক রহমান। একই সঙ্গে তিনি বলেছিলেন যে কিছু জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে গতকাল রাতে এবং আজকেও কিছু জায়গাতে হয়েছে, সেই দাবি তিনি করেছিলেন এবং সেই জায়গা থেকে আইনশৃঙ্খলা বাহিনী তারা যে গত রাতে যেমন অবস্থান নিয়েছিলেন সেটি আজকেও রাখবেন, সেই বিষয়ে কিন্তু তিনি বলছিলেন বারবারই, এবং তারা জয়লাভ করলে কোন বিষয়টিকে সবচেয়ে বেশি প্রাধান্য দেবেন সেটি কিন্তু বলছিলেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যে নিয়ন্ত্রণে আনা, এবং সেই বিষয়গুলো কিন্তু তিনি কিন্তু জানিয়েছিলেন গণমাধ্যমের কাছে। বেশ কিছু কথা কিন্তু তিনি বলেছেন এবং যুগপথের যারা শরিক বা যে গণতান্ত্রিক আন্দোলনে যারা শরিক ছিলেন বিএনপির সঙ্গে বিগত সরকারের সময় বা বিগত আন্দোলনের সময়, ঠিক তাদেরকে নিয়ে আসলে যদি ক্ষমতা যান তাদেরকে নিয়ে সরকার গঠন করবে, সেটা কিন্তু তিনি ইঙ্গিত দিয়েছেন। এবং ভোট গণনার ফলাফল সময় লাগার কোনো কারণ নেই বলে তিনি যুক্তি তুলে ধরেছেন এবং বলেছেন যে খুব দ্রুত আসলে ফলাফল আসার কথা, সেটি কিন্তু তিনি বলেছেন তার বক্তব্যের মধ্য দিয়ে। তো এই ছিল আমার কাছে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে থেকে সবশেষ খবর। এখন যাব মগবাজার, যেখানে আমাদের সহকর্মী রয়েছেন শফিক মুন্সি, সেখানকার নির্বাচনের যে ফলাফল গণনা এবং সবশেষ খবর তিনি জানাবেন সেখানকার।
মগবাজার বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই, এবং এই মগবাজারের এই জামাতের অফিসটির সামনে কিন্তু ধীরে ধীরে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এবং উৎসুক জনতা সমর্থক যারা তারা কিন্তু আসতে শুরু করেছে। বিশেষ করে যখন একটির পর একটি বিভিন্ন কেন্দ্র এবং আসনের বেসরকারি ফলাফলে জামাতের প্রার্থীরা বিজয়ী হওয়ার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এই জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে তারা আসা শুরু করেন এবং উৎসুক জনতা এখানে অবস্থান করছেন। আমরা যে বিষয়টি জানি যে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে এই মুহূর্তে কিন্তু দলটির নির্বাচন পরিচালনা কমিটির একটি সভা চলছে, বৈঠক চলছে। একই সাথে নির্বাচন পরিচালনা সংক্রান্ত অন্যান্য যে টিম আছে সে টিমগুলো কিন্তু তারা কাজ করছে। সারা দেশের বিভিন্ন কেন্দ্র থেকে যে ভোটের ফলাফল আসছে সেই ফলাফল বিশ্লেষণে তারা কিন্তু নানা কাজ করছে। এবং আমরা জানি যে এখানে রাত 11টায় দলটির প্রচার এবং মিডিয়া বিভাগের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেই সংবাদ সম্মেলনে কিন্তু আজকের সার্বিক নির্বাচন পরবর্তী যে বিভিন্ন জায়গায় যে বেসরকারি ফলাফল সেসব বিষয়ে একটি সম্মিলিত বক্তব্য আসতে পারে দলটির পক্ষ থেকে। এবং আমরা আসলে যে বিষয়টি দেখেছি যে 11টায় সংবাদ সম্মেলনের কথা থাকলেও কিন্তু সাংবাদিকরা এক প্রকার এই পুরো কার্যালয়ে এসছেন। তারা অসংখ্য সাংবাদিক আসলে এই কার্যালয়ে ইতিমধ্যে চলে এসছেন। এবং একই সাথে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে আশেপাশের যে স্থানীয় জনতা তারাও আসছেন। অন্যদিক থেকে আশেপাশের বিভিন্ন কেন্দ্রে যে অন্যদিকে কেন্দ্রে যারা আসলে পোলিং এজেন্ট ছিল তারাও কিন্তু এসছেন। চট্টগ্রামে আছেন আমাদের আরেকজন সহকর্মী, সেখানে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চট্টগ্রাম রিলিজ ভোট এরপরে পরে আর চট্টগ্রাম 2 আদা নিয়েছেন চট্টগ্রাম 14 আছে 15 কোনটা 14 আছে 15 আছে কেন 10টির ফলাফল 10টি কেন্দ্র ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের সামনে যেটি এসেছে সেটি হচ্ছে চট্টগ্রাম 1 সংসদীয় আসন 278। এখানে মোট ভোট কেন্দ্রের সংখ্যা 106টি, প্রাপ্ত কেন্দ্রের ফলাফল 10টি কেন্দ্রের। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 7 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী অংশগ্রহণ করেছিলেন। এর মধ্যে AKM আবু ইউসুফ সমাজতান্ত্রিক দল JSD তারা মার্কা, তিনি পেয়েছেন 26 ভোট। নুরুল আমিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP ধানের শীষ প্রতীক, তিনি পেয়েছেন 10,139 ভোট। ফেরদৌস আহমেদ চৌধুরী ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা মার্কা, তিনি পেয়েছেন 284 ভোট। মোহাম্মদ সাইফুর রহমান বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীক, তিনি পেয়েছেন 6,496 ভোট। রেজাউল করিম ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ আপেল প্রতীক, তিনি পেয়েছেন 53 ভোট। শেখ জুলফিকার বুলবুল চৌধুরী বাংলাদেশ মুসলিম লীগ BML হাত পাঞ্জা ব্রিগেডে দেওয়া আছে, তিনি পেয়েছেন 20 ভোট। সৈয়দ শাহাদত হোসেন জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে, তিনি পেয়েছেন 184 ভোট। এরপরে 15 আমার হাতে এখন এসেছে চট্টগ্রাম 15-এর ফলাফল। এখানে মোট ভোট কেন্দ্রের সংখ্যা 67, প্রাপ্ত কেন্দ্রের সংখ্যা 14। এখানে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে প্রথমেই নাজমুল মোস্তফা আমিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP ধানের শীষ প্রতীক, তিনি পেয়েছেন 22টা এসেছে না 14টা না, এটা পরের পেজ না তো, ঠিক আছে। এখানে নাজমুল মোস্তফা আমিন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীক তিনি পেয়েছেন 13,130। শরীফুল ইসলাম চৌধুরী ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা তিনি পেয়েছেন 238। শাহজাহান চৌধুরী বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা মার্কা তিনি পেয়েছেন 15,731 ভোট। আপাতত আমাদের কাছে এই ফলাফল এসেছে, আমরা আবার আসলে আপনাদের জানিয়ে দেব। ধন্যবাদ। আমরা জানি যে জাতীয় সংসদ নির্বাচন একটা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত আমরা দেখেছি যে খুব সুন্দর পরিবেশের মধ্য দিয়ে ভোটাররা ভোট দিয়েছেন আর ভোটারদের উপস্থিতি অনেক বেশি ছিল। এখন আমি রয়েছি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে, যেখানে ফলাফল ঘোষণা করা হচ্ছে। আপনারা জানেন যে দিনাজপুরের মোট 6টি আসনে, সেই 6টি আসনে যে প্রার্থীরা যারা দাঁড়িয়েছেন তাদের ভোট গণনার ফলাফল এখানে আংশিকভাবে দেওয়া হচ্ছে। এবং আমরা জানি যে 844টি মোট কেন্দ্র ছিল। এই কেন্দ্রগুলোর মধ্যে ভোটের যে ফলাফল সেগুলো কিন্তু আপনার বিভিন্ন উপজেলার যারা কর্মকর্তা রয়েছেন, সহকারী রিটার্নিং কর্মকর্তা, তাদের মাধ্যমে আপনার এই ফলাফল তারা আপনার এই জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠাচ্ছেন। আমরা দেখেছি, আমরা বলতে পারি যে 1 নম্বর 2 নম্বর আসনটিতে মোটামুটি আপনার বিএনপি অনেক এগিয়ে রয়েছে। পাশাপাশি 3 নম্বর আসনটিতে আমরা দেখছি যে বিএনপি এবং জামাতের মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এছাড়া আপনার 5 নম্বর যে আসনটি আমরা দেখছি যে যেটি আমরা অত্যন্ত একটি স্পর্শকাতর, যেখানে আপনার বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছেন এবং পাশাপাশি এনসিপির প্রার্থী রয়েছেন এবং আপনার বিএনপির হচ্ছে কামরুজ্জামান, যিনি আপনার প্রার্থীতা পেয়ে আপনার প্রতিদ্বন্দ্বিতা করছেন। আরেকটি বিষয় হচ্ছে এখানে এই 5 নম্বর আসনটিতে আমরা যেটা লক্ষ্য করছি সেটি হচ্ছে যিনি স্বতন্ত্র প্রার্থী রয়েছেন AJM রেজওয়ানুল হক, যিনি বিএনপি থেকে আপনার বিদ্রোহী প্রার্থী, সেখানে নির্বাচন করে অনেক ভোটে তিনি এগিয়ে আছেন। আরেকটি বিষয় হচ্ছে যে 6 নম্বর যে আসনটি AJM জাহিদ হোসেন এবং জাতীয় জামাতের আপনার আনোয়ারুল ইসলাম, সেখানেও কিন্তু একটা প্রতিদ্বন্দ্বিতার আমরা ভাব লক্ষ্য করছি। যদিও ফলাফল কিন্তু এখনও পর্যন্ত আমরা সব কেন্দ্রে পাইনি। এখানে আংশিকভাবে কেন্দ্রগুলোর ফলাফল এখানে জানানো হচ্ছে, যেখানে জেলা রিটার্নিং কর্মকর্তা এখানে রফিকুল ইসলাম রয়েছেন। যতটুকু জানি যে এক শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কিন্তু আপনার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরে মোট 6টি আসন, এই 6টি আসন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে দিনাজপুরের যে 4 নম্বর যে আসনটি, সেই আসনে কি ফলাফল আমরা দেখেছি অর্ধেকের বেশি আমরা পেয়েছি। সেখানে বিএনপির যে প্রার্থী রয়েছেন আখতারুজ্জামান মিয়া, তিনি অনেক ভোটে এগিয়ে রয়েছেন। আমার তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতের আফতাবউদ্দিন মোল্লা, তিনি মোটামুটি আপনার 7 থেকে 8 হাজার ভোটে আপনার পিছিয়ে রয়েছেন। এখানেও আপনার মোটামুটি বিএনপি এগিয়ে রয়েছে। আমরা ফলাফলের ভিত্তিতে এইটুকুই বলতে পারি যে দিনাজপুরের 6টি আসন, এই 6টি আসনের ফলাফল যতটুকু আমরা এই আংশিকভাবে পেয়েছি, তাতে বিএনপির প্রার্থীরাই কিন্তু সব জায়গায় কিন্তু আপনার এগিয়ে রয়েছে। এবং এই যে আপনার এই দিনাজপুরের যে জেলা রিটার্নিং কর্মকর্তা, আমরা এখানে সবাই রয়েছে। আমরা জানি যে এখানে ফলাফল, সর্বশেষ ফলাফল ঘোষণার পর থেকে আমরা আপনাদের সেই রিপোর্টগুলো আমরা দিতে পারবো। এখানে গণমাধ্যম কর্মীরা রয়েছেন, তারা কিন্তু সেই রিপোর্টগুলো নিচ্ছেন। এবং এই আমরা সর্বশেষ ফলাফল এখান থেকে পাওয়ার পরেই যেটি আপনার যেখানে যেটা রিটার্নিং কর্মকর্তা এবং বেসরকারিভাবে নির্বাচিত প্রার্থীদের আমরা তালিকা আপনাদের দিতে পারবো। তা আমার কাছ থেকে সর্বশেষ এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই ছিল। ঢাকা 6 এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ওয়ারিতে। এটি বিএনপির মনোনীত যে প্রার্থী আছেন ইশরাক হোসেন, তার রাজনৈতিক নির্বাচনী কার্যালয়। এই কার্যালয়ে তিনি কিছুক্ষণ আগে এখানে এসে উপস্থিত হয়েছেন। সারাদিন বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ঘুরবার পর নেতাকর্মীদেরকে নিয়ে এই মুহূর্তে তিনি এখানে এসেছেন। এখানে আসলে বিভিন্ন কেন্দ্র থেকে, ওয়ার্ড থেকে ভোটের ফলাফলগুলো আসছে এবং সেই ফলাফলগুলো এখানে একটি বড় পর্দায় ডিসপ্লে করা হচ্ছে, যাতে সাধারণ মানুষ যারা আছেন তারাও দেখতে পারেন, নেতাকর্মীরাও দেখতে পারেন। কিছুক্ষণ পরপরই আসলে এখানে ওয়ার্ড থেকে বিভিন্ন ফলাফলগুলো যখন আসছে
তখন কিন্তু এখানে একটা অন্যরকম পরিবেশের সৃষ্টি হচ্ছে। যখনই যে ভোট এই কেন্দ্রগুলোতে তিনি এগিয়ে আছেন সেখানে একটা হর্ষধ্বনি আমরা শুনতে পাচ্ছি। এখানে সবাই খুব উৎফুল্ল আছেন এখন পর্যন্ত ফলাফল যদি আমি বলি, ঢাকা 6 আমাদের হাতে 45টি মোট কেন্দ্রের এখন পর্যন্ত আমাদের কাছে ভোটার ফলাফল এসেছে। মোট 100টি কেন্দ্র আছে। আমি যদি বলি ঢাকা 6 ইশরাক হোসেন ধানের শীষ নিয়ে এখানে 35,275 ভোট পেয়ে কিন্তু এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামী 11 দলীয় জোটের মোহাম্মদ ডক্টর আব্দুল মান্নান, তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে 24,322 ভোট পেয়েছেন। এই 45টি কেন্দ্রে কিন্তু এখন পর্যন্ত 10,953 ভোটে ইশরাক হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে এগিয়ে আছেন। এখানে এছাড়াও আরও বেশ কয়েকটি ওয়ার্ডের ফলাফল একটু পরপরই এখানে আসছে এবং এখানে আপডেট করা হচ্ছে। এই মাত্র আমরা দেখতে পাচ্ছি একটি ফলাফল এখানে এসেছে সিদ্দিক বাজার কমিউনিটি সেন্টার স্কুলের। সেখানে লাঙ্গল পেয়েছে 13 ভোট, ধানের শীষ 548 ভোট, দাঁড়িপাল্লা 450 ভোট। অর্থাৎ এই কেন্দ্রটিতেও কিন্তু ইশরাক হোসেন এগিয়ে আছে এবং এখন মোট ভোটে যদি এগিয়ে যায় তাহলে 10,953 ভোটে তিনি এগিয়েছিলেন এবং সেইখান থেকে কিন্তু আরও 500 ভোট এখন এখানে আরও যোগ হবে। অর্থাৎ বলাই যাচ্ছে অনেকটাই যে ঢাকা 6 প্রায় নিশ্চিতই হয়ে যাচ্ছে যে ইশরাক হোসেন এখন পর্যন্ত যে ভোটগুলো কেন্দ্রগুলো আমরা হাতে পেয়েছি, যেহেতু প্রায় অর্ধেকের মতো ফলাফল আমরা পেয়ে গেছি এবং সেখানে যে পরিমাণে তিনি এগিয়ে আছেন, ঢাকা 6 থেকে আসলে নির্বাচিত হয়েই যেতে পারেন বলে আমরা এখন পর্যন্ত ধারণা করছি। এখানে নিরাপত্তার ব্যবস্থার কথা যদি বলি, আমি বেশ কিছু কেন্দ্রে এখানে ঘুরেছি। সেন্ট্রাল উইমেন্স কলেজে গিয়েছি, কামরুন্নেসা শহীদ নবী আছে, এখানে কেএল জুবিলি স্কুল, এখানে ওয়ারিতে বেশ কয়েকটি স্কুলে যাওয়া হয়েছে। সবগুলো কেন্দ্রতেই আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ ভালো পরিমাণে মোতায়েন আছেন। এখানে সাধারণ ভোটার যারা ভোট দিয়ে চলে যাওয়ার পর এখন সন্ধ্যার পরে কিন্তু অনেকেই খোঁজ খবর নিতে এসেছেন, অনেকেই জানতে এসেছেন তারা যে ভোটগুলো দিয়েছেন সেগুলো গণনা শেষ হয়েছে কিনা। প্রায় প্রত্যেকটা কেন্দ্রেরই আমরা দেখেছি ভোট গণনাগুলো আসলে শেষ হয়ে গেছে। প্রিজাইডিং অফিসারদের সঙ্গে যাদের সঙ্গে কথা বলেছি তারাও বলেছেন তারা একেবারে শেষ পর্যায়ে আসেন, এখন আসলে শেষ মুহূর্তের মেলানোটা বাকি আছে। কয়েকজন পোলিং এজেন্টের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যে একেবারে শেষ মুহূর্তে এখন তারা আসলে রিচেক করছেন, ডাবল চেক যেগুলো করা হয়, যে ভোটগুলো গণনা হয়ে গেছে। আপনারা জানেন যে এখানে একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি কিন্তু গণভোট হয়েছে, তাই হ্যাঁ না ভোটেরও একটা ব্যাপার রয়েছে, তো সেগুলো মেলাতে হচ্ছে এবং সেগুলো মেলানোর পর নির্বাচন কমিশনের যে নির্ধারিত খাম আছে সেই খামে করে কিন্তু সেগুলোকে আবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়টি কিন্তু ঢাকা 6 আসনে আমরা দেখেছি সেন্ট্রাল উইমেন্স কলেজে স্থাপন করা হয়েছে এবং সেখানেই প্রাথমিকভাবে ফলাফলগুলো নিয়ে আসবার পর সেখানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হচ্ছে এবং সেই ঘোষণার পরপরই কিন্তু এই জায়গায় আমরা যেই জায়গাটিতে এই মুহূর্তে আছি ইশরাক হোসেনের নির্বাচনী কার্যালয়, এখানে কিন্তু আবার সাথে সাথে বড় পর্দায় আপডেট করে দেওয়া হচ্ছে। অর্থাৎ সমান্তরালভাবে সবগুলো ফলাফল এখানে আপডেট হচ্ছে এবং এখানে বেশ দ্রুততার সঙ্গে আপডেট হচ্ছে। তার কারণ হচ্ছে তার ওয়ার্ডের বিভিন্ন জায়গা থেকে কিন্তু তার কর্মীরাও বিভিন্ন জায়গা থেকে যেখানেই শেষ হয়ে যাচ্ছে, প্রিজাইডিং অফিসাররা যখন সেটাকে মূল কেন্দ্রে নিয়ে যাচ্ছেন তার আগেই কিন্তু এইখানে ফলাফলটা চলে আসছে। আমরা এতক্ষণ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ছিলাম, সেখানেও আমরা দেখেছি যে সেখানে ভোটগুলো আসবার পরপরই তাকে আসলে জানানো হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইশরাক হোসেন তিনি তার পরিবারের তার ছোট ভাইকে সহ এখানে এসেছেন, তার অনেক নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন, অনেকেই ভিড় করছিলেন। তো সবাইকে আসলে তিনি বারবারই একটা কথা বলছিলেন যে তোমরা সবাই প্রস্তুত হও, বিজয় মিছিলের জন্য রেডি হও। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে হয়তোবা আর কিছুক্ষণের মধ্যেই, হয়তোবা আর ঘন্টা দেড়েক বা দুয়েকের মধ্যে আমরা আসলে বাকি কেন্দ্রগুলোর পেয়ে যাওয়ার পরই আসলে এখানকার পরিস্থিতি পুরোপুরি বদলে যাবে। এখন যেই ঠান্ডা স্থির একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, এটা যে থাকবে না সেটা অবধারিতভাবেই বলা যায়, কারণ যখনই একটা করে ওয়ার্ডের ফলাফল আমরা দেখতে পাচ্ছি আসছে এবং তিনি এগিয়ে থাকছেন, সেই সময় কিন্তু আমরা দেখেছি যে বেশ উত্তেজিত হয়ে যাচ্ছেন, তারা হর্ষধ্বনি দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন। ঢাকা 6 এই কেন্দ্রটা, এই জায়গা আসনটার কথা বলা যেতে পারে যে প্রথম থেকে এখানে একটা আলোচনা ছিল যে এখানে আসলে উত্তরাধিকার সূত্রের যে ঐতিহ্যের একটা ব্যাপার ছিল সেটার সঙ্গে প্রতিশ্রুতির একটা লড়াই হচ্ছে, কারণ ইশরাক হোসেনের পিতা যিনি এই আসনটিতে দীর্ঘদিন প্রায় 3 বারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং অবিভক্ত ঢাকার শেষ যিনি মেয়র ছিলেন তিনি ইশরাক হোসেনের পিতা ছিলেন সাদেক হোসেন খোকা, এবং তার পরবর্তীতে এরপরে কিন্তু আর কখনোই বিএনপি বা জামাত কেউই আসলে এই আসনটা কখনো পায়নি। নতুন আরপি অনুযায়ী যখন আসনটা ভাগ হয়ে যায় এবং ঢাকা 7 থেকে এটা ঢাকা 6 হয়, তারপর থেকে কিন্তু এটা প্রত্যেকবার দুবার কাজী ফিরোজ রশিদ এবং একবার সাইদ খোকন জিতেছিল এবং পরবর্তীতে এইবার আবারও যখন আমরা দেখলাম নতুন সরকারের পরে এখন যখন আবার নতুন করে নির্বাচন হবার পরে যখন এখন নির্বাচন হচ্ছে, এখন আবার যে অবস্থায় আছে সেখানে বলা যেতেই পারে যে আসনটা আবার পুনরুদ্ধার করতে যাচ্ছে আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং সেটাও তার মাধ্যমে যিনি সাদেক হোসেন খোকা দীর্ঘদিন ধরে এখানে আসলে সংসদ সদস্য ছিলেন, তার ছেলের হাত ধরেই হয়তো বা এটা আসবেন। অনেকেই মজা করে বলছিলেন যে তিনি কিছুদিন আগে এখানে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইলেকশন করেছিলেন, সেটা নিয়ে অনেকে তার কাছে মজা করে জানতে চাচ্ছিলেন।
জানতে চাচ্ছিলেন যে তিনি সংসদ সদস্য হবার পরে আবার তিনি মেয়র নির্বাচন করবেন কিনা, সেটা নিয়েও তিনি আবার বলছিলেন যে সামনে দেখা যাবে কি হয়। কিন্তু এখন পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি বেশ ভালো ব্যবধানেই তিনি এগিয়ে আছেন। আরও বেশ কয়েকটি কেন্দ্রের ফলাফল কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। মিতালি বিদ্যাপীঠে এই মাত্র ফলাফল এসেছে, সেখানেও কিন্তু বিপুল ভোটে এগিয়ে আছেন। 1285 ভোট পেয়েছেন দানেশ চিচ, আর দাঁড়িপাল্লা পেয়েছেন 729। মিতালি বিদ্যাপীঠের 2টি কেন্দ্র, আরও একটি কেন্দ্রের ফলাফল আমরা বলছি, এই মাত্র 985 ভোট এসেছে দানেশ চিচের পক্ষে, আর 672 ভোট আসে এখন পর্যন্ত দাঁড়িপাল্লায়। তো এখন পর্যন্ত এই ছিল ওয়ারি থেকে আমার কাছে সবশেষ। এই মুহূর্তে আমি চলে যাব কুমিল্লায়, সেখানে আছেন সহকর্মী শাহিন আলম। বিচ্ছিন্ন ঘটনা বাদে অনেকটা শান্তিপূর্ণ পরিবেশে কুমিল্লার ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে। ভোট গ্রহণ 4:30 নাগাদ শেষ হওয়ার পর থেকে মূলত গণনা কার্যক্রম শুরু হয়েছে। স্ব কেন্দ্রে সেই গণনা কার্যক্রম চলছে, সেটি গণনা শেষে পাঠানো হচ্ছে উপজেলা, এবং উপজেলা থেকে সেটি চূড়ান্তভাবে এসে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে পৌঁছাচ্ছে, এবং এখানে একটি একটি করে বিভিন্ন কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হচ্ছে। আমরা বেসরকারিভাবে কুমিল্লা 4 দেবিদ্বার আসনের ফলাফল আমরা ইতিমধ্যে জেনেছি। চূড়ান্তভাবে সরকারি ফলাফল আমরা এখনো জানতে পারিনি। বেসরকারি ফলাফলে আমরা যেটি জেনেছি যে শাপলা কলির হাসনাত আবদুল্লাহ তিনি 1,72,000 ভোট পেয়েছেন, এবং তার প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী রয়েছে ট্রাক মার্কার জসিমউদ্দিন, তিনি পেয়েছেন 26,000 ভোট। যদি বলা যায় যে এই যে ভোটের যে ব্যবধান, তিনি বেসরকারিভাবে চূড়ান্তভাবে তিনি আসলে বিজয়ী হয়েছেন, এবং সরকারি ঘোষণাটি আসলে এখন পর্যন্ত বাকি রয়েছে। এখানে যেটি হচ্ছে যে কুমিল্লার মোট 11টি সংসদীয় আসন রয়েছে, এবং প্রত্যেকটি আসন থেকে উপজেলা পর্যায় থেকে সেগুলো গণনা শেষে আসলে উপজেলা যারা নির্বাহী কর্মকর্তারা রয়েছেন তারা সেই ফলাফলটি কুমিল্লা যিনি রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তার কাছে পাঠাচ্ছেন, এবং এখান থেকে আসলে সেই ফলাফলগুলো ঘোষণা হচ্ছে। আমরা রিটার্নিং কর্মকর্তার সূত্রে আমরা জানতে পেরেছি এসব ফলাফল, সবগুলো আসনের ফলাফল জানতে খানিকটা সময় লাগবে, এবং প্রতিটি কেন্দ্র ধরে ধরে আসলে সেই ফলাফলগুলো ঘোষণা করা হচ্ছে। এছাড়া যদি বলা যায় যে আজকে যে কুমিল্লায় যে ভোট গ্রহণ হয়েছে অনেকটাই শান্তিপূর্ণ পরিবেশে সেই ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে। 2-1টি বিচ্ছিন্ন ঘটনা আমরা জানতে পেরেছি। এছাড়া আমরা সারাদিন ব্যাপী দেখেছি প্রত্যেকটি কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তাদের নজরদারি ছিল চোখে পড়ার মতো, এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীও কিন্তু আসলে নির্বাচনের মাঠ তারা দাপিয়ে বেরিয়েছেন, এবং এতে করে যেটি হয়েছে আমরা দেখেছি যে ভোট গ্রহণ শেষে কিছু কিছু কেন্দ্রে অনেকে আসলে বিভিন্ন দলের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা অনেকেই কেন্দ্রে ঢোকার চেষ্টা করেছিলেন, তবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কারণে শেষ পর্যন্ত সেটি হয়ে ওঠেনি। যদি বলা যায় যে এখন পর্যন্ত সে গণনা কার্যক্রম সেটি চলছে, এবং গণনা শেষে সেটি আসছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, এবং এই জায়গাটি থেকে কুমিল্লার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এখান থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা হবে। এখানে গণমাধ্যম কর্মীরা এই ফলাফলগুলোর জন্য অপেক্ষা করছেন। এছাড়া আমরা দেখেছি যে আমরা সারাদিনে কুমিল্লা 1100 আমরা বেশ কয়েকটি আসনে আমরা দেখেছি সকাল থেকে দিনব্যাপী একটি উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ হয়েছে, এবং অনেক ভোটারদের সঙ্গে আমরা কথা বলেছি। অনেক ভোটাররা বলছেন যে আসলে তারা এই দীর্ঘদিন পরে আসলে এই ভোট গ্রহণ প্রক্রিয়ার সাথে তারা যুক্ত হয়েছেন, এবং এতে করে এই ভোটারদের মধ্যে যে উৎসব সেটি সারা দিন ব্যাপী ছিল, এবং প্রার্থীরাও যেটি বলছেন যে ফলাফল যাই হোক সেটি মেনে নেওয়ার জন্য প্রার্থীদের আসলে সেই প্রস্তুতি বা সেটি রয়েছে। নির্বাচনের ফলাফলের আরও খবর জানতে আমরা চলে যাব আমাদের আরেক সহকর্মী সানবীর রূপলের কাছে। উৎসব উদ্দীপনা
জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে, তারপর থেকেই ফলাফল গণনা শুরু হয়ে গেছে। কেন্দ্রে কেন্দ্রে ফলাফলের পর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আমরা এখন আছি, যেখান থেকে 6টি আসনের খুলনার 6টি আসনের ফলাফল ঘোষণা করা হচ্ছে এবং 6টি আসনের এখনও পর্যন্ত যে প্রাপ্ত ফলাফল, সেই প্রাপ্ত ফলাফল দেখতে উদ্গ্রীব সাধারণ মানুষ এবং সমর্থকরা, বিভিন্ন প্রার্থীর সমর্থকরা। তারা উৎসাহ উদ্দীপনার মধ্য থেকে এখানে সুশৃঙ্খলভাবেই এই ফলাফল জায়ান্ট স্ক্রিনে দেখানো হচ্ছে সেটি পর্যবেক্ষণ করছেন এবং সেগুলো হিসাব নিকাশ করছেন। আমরা এখনও পর্যন্ত যে ফলাফল পেয়েছি সেই প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে খুলনা 2 আসনের ভোটার সংখ্যা আছে 3,35,243 জন। এর মধ্যে মোট 158টি কেন্দ্রের মধ্যে 17টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে, যার মধ্যে ধানের মার্কা নিয়ে 7,776 ভোট পেয়ে এগিয়ে আছেন ধানেশীষ মার্কা এবং দাঁড়িপাল্লা মার্কার তিনি পেয়েছেন 7,412 ভোট। এখানে হা ভোট 4,099 এবং না ভোট 2,004 এবং খুলনা 4 আসনের মোট 145টি আসনের প্রাপ্ত আসনের মধ্যে মোট 3টি ফলাফল পাওয়া গেছে। হাতপাখা 303, ফুটবল 19, ধানেশীষ এখানেও এগিয়ে আছে 3,076 ভোট পেয়ে। দেয়ালঘুড়ি আছে 1,914 ভোট। এখানেও হা ভোট এগিয়ে আছে এবং হা ভোট 924টি এবং না ভোট এখনও পর্যন্ত 239। খুলনা 6 আসনের মোট 156 আসনের মধ্যে 5টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। সেখান থেকে ধানেশীষ পেয়েছে 3,670 ভোট এবং দাঁড়িপাল্লা 4,414 ভোট। এখনো পর্যন্ত প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে প্রিজাইডিং অফিসারকে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছতে দেওয়া হচ্ছে না। ঢাকা 8 কার্যক্রম কেন্দ্র থেকে কেন্দ্রেই এই ঘটনা ঘটেছে, সেখানে আমাদের প্রার্থী অনেক এগিয়ে আছেন, কিন্তু প্রিজাইডিং কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। ছাত্রদল এবং বিএনপি নেতা কর্মীরা বলছেন যে তারা এই ফলাফল মানেন না এবং তারা এই ফলাফলটা পৌঁছাতে দিচ্ছেন না রিটার্নিং কর্মকর্তার কাছে। তবে এই ধরনের ঘটনা ঘটছে এবং ঢাকা একটা বিষয় আমরা উল্লেখ করতে চাই যে আমরা দেখলাম যে বিএনপির যিনি প্রার্থী আছেন মির্জা আব্বাস, তার ওয়াইফ নিজে দাঁড়িয়ে থেকে ভোট গণনা তদারকি করছেন। তিনি কি প্রিজাইডিং অফিসার নাকি রিটার্নিং কর্মকর্তা আমরা জানি না। এখানে স্পষ্টভাবে ভোট কারচুপি এবং ভোট গণনা ইঞ্জিনিয়ারিং এর একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারা যখন দেখছেন তারা পরাজিত হতে যাচ্ছে তখন তারা ভোট কারচুপি করছেন, ভোট গণনায় ইঞ্জিনিয়ারিং করছেন। আমরা প্রশাসন ইসি এবং রিটার্নিং কর্মকর্তাদেরকে আহ্বান জানাতে চাই তারা যেন এই ধরনের বিষয়ের ক্ষেত্রে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন এবং এই ধরনের কোনো কিছুতে অ্যালাউ না করেন। এবং আমরা দেখেছি যে ইসির পক্ষ থেকে অনেক রিটার্নিং কর্মকর্তাদেরকে একটা মৌখিক নির্দেশনা তারা দিয়েছেন, তার কোনো লিখিত নির্দেশনা দেননি। তারা মৌখিকভাবে বলেছেন যে মার্কার বক্সের বাইরে যে ভোট পড়েছে বা সিল পড়েছে সেটা সাধারণত গণনা হওয়ার কথা না, সেটা হচ্ছে ফলস ভোট। কিন্তু ইসি থেকে একটা মৌখিক নির্দেশনা গেছে যে মার্কার বক্সের বাইরে যে ভোট পড়েছে সেটাও ধানেশীষের পক্ষে কাউন্ট করা হচ্ছে। ঢাকা 8 আসন, পঞ্চগড় 1 আসন সহ আরো অনেকগুলো আসন থেকে এই ধরনের অভিযোগ এসেছে। ইসিকে অবশ্যই এই ধরনের কোনো নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে লিখিতভাবে নির্দেশনা দিতে হবে। তারা মৌখিক কোনো নির্দেশনা কোনো রিটার্নিং কর্মকর্তাকে দিতে পারেন না এবং তার বিরুদ্ধে কোনো ফলাফল আসলে সেটা কিন্তু আমরা মেনে নিব না। যে আসনগুলোতে এই ধরনের অভিযোগ আসতেছে আমরা দুঃখজনকভাবে দেখছি যে ভোট গ্রহণ মোটামুটি সুষ্ঠু হলেও আমরা সেক্ষেত্রে ইসিকে এবং সরকারকে ধন্যবাদ জানালেও ভোট গণনার ক্ষেত্রে অনেক সূক্ষ্ম কারচুপির আশ্রয় গ্রহণ করা হচ্ছে। এই ক্ষেত্রে আমরা ইসিকে আহ্বান জানাবো, ইসি সেক্রেটারিকে এই বিষয়ে যোগাযোগ করা হলে তিনি আমাদেরকে রেসপন্স করেননি, তিনি কল পর্যন্ত ধরছেন না। আমরা আহ্বান জানাবো যে আপনারা যে কোনো নির্দেশনা লিখিতভাবে দিবেন, মৌখিক কোনো নির্দেশনা দিলে এটার দায়িত্বশীলকে পরবর্তীতে খুঁজে পাওয়া যাবে না। আপনারা যে কোনো নির্দেশনা লিখিতভাবে দিতে হবে যাতে করে পরবর্তীতে আমরা আমাদের ভোটাধিকার বা গণতান্ত্রিক অধিকার আদায়ের ক্ষেত্রে উচ্চ আদালত থেকে শুরু করে যে কোনো জায়গায় আমরা কথা বলতে পারি। এবং আমরা দেখছি যে বিভিন্ন ক্ষেত্রে যেখানে আমাদের প্রার্থীরা গিয়েছে সেখানে ভোট গণনা 2 ঘন্টা আগে শেষ হয়ে গেল, সেগুলো রিপোর্ট করা হচ্ছে না। যেখানে বিএনপি প্রার্থীরা গিয়েছে সেগুলো রিপোর্ট করে একটা পারসেপশন কিংবা ভোটের মানে তাদেরকে এগিয়ে দেওয়া হচ্ছে। ফলে প্রথম দিকে আমাদের অনেক প্রার্থী এগিয়ে থাকলেও তারা এখন এই ধরনের সূক্ষ্ম মেকানিজমের মধ্যে দিয়ে তারা তাদের কম্পিটিটিভ পর্যায়ে বা পেছনের দিকে চলে যাচ্ছে। এক্ষেত্রে আমরা আহ্বান জানাবো যেই কেন্দ্রের ফলাফল গণনা হয়ে গেছে সেটা সাথে সাথে
হাফেজ।